যে একটু আগে যদি আপনার বলেছেন যে বিদেশে আছেন নাগরিক হিসেবে তাদের এনআইডি কিছু লোক পেয়েছে, জি জি কতজন পেয়েছে এবং কবে পর্যন্ত, এখন বন্ধ আছে এটা কবে থেকে, এই দুটো ইনফরমেশন জি। আপনি যেটা প্রথম বলেছেন, আমাদের সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছে 2020 সালে। 2020 সালে করোনাকালীন সময় আমরা প্রতিষ্ঠা করেছি। প্রথমে সারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আপনার এই যে জুমের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমরা স্টার্ট করেছি। এই যে এনআইডি কার্ড যেটা আপনার এটার জন্য আমরা এনআইডি কার্ড শুরু হওয়ার পর থেকে আমরা ব্যাপক আন্দোলন সারা বিজেপি আমরা করেছি এনআইডি কার্ডের জন্য। আমরা থ্রুদি হাইকোর্টে এনআইডি আমরা পাই নাই আমরা, কিন্তু বিগত সরকারের যে কমিশনার নুরুল হুদা সাহেব ছিলেন, উনি আপনার বলছেন লাস্টে গিয়ে আমরা এটা উদ্বোধন দিব করে আমরা এই গভর্নমেন্ট পরিবর্তনের কিছুদিন আগে প্রায় 100-150 হবে, 150টার মতো হবে, ওরা পাওয়া গেছে হাইকমিশন হ্যান্ডওভার করছে। কিন্তু হচ্ছে আমরা 8 লক্ষ মানুষ, এরপরে বন্ধ হয়ে গেছে আর নাই, মানে আগের সরকারের সময়ই বন্ধ হয়ে গেছে। জি জি। এই বিষয়ে আপনাদের কোনো প্রেজেন্টেশন ওখানে হাই কমিশন বা ঢাকায় কোনো এই সাম্প্রতিক ভিজিটের আগে কোনো ধরনের না, আমরা এটা লিখেছি, আমরা বাংলার হাইকোর্টে লন এটা বলেছি আমরা সরকার কাছে পেশ করেছি। এই দাবিগুলি শুধু আপনাদের আমাদেরও দাবি। আমরা এটার মধ্যে কিছু দাবি দিয়া পয়েন্টে মানববন্ধন করেছি, আমি ছিলাম। এই দাবিগুলি বাস্তবায়নের জন্য আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আশ্বাস দিয়েছেন কিনা? যদি এগুলা বাস্তবায়ন না করে তাহলে পরবর্তীতে আপনারা কোনো কর্মসূচি নেবেন কিনা? ভাইজান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনাকে বলি, এই যে বিশেষ করে সিলেট ওসমানী বিভাগ ফুলি ফাংশন করার জন্য শুধু বয়স গ্রহ বাংলাদেশে নয়, আমাদের আর একটা ক্যাম্পেইন গ্রুপ আছে, ক্যাম্পেইন কমিটি ফর ফুলি ফাংশনের ওসমানী এয়ারপোর্ট। এটা আমি কমিটি আমি কনভেনার। বিভিন্ন সংগঠন থেকে বিলাতে ক্যাম্পেইন হচ্ছে যে কেন আমাদের মধ্যে ডিসক্রিমিনেশন, এটা নিয়ে আমরা ওনার সাথে আমরা বলি। প্রথমেই দাবিতে উত্থাপন করেছে, আমি নিজেও উত্থাপন করেছি আমার সবাইকে সাথে। উনি বললেন যে এটা তো আপনাদের সবগুলি দাবি নিয়ে একসঙ্গে, আপনি যেটা বললেন, এবং এটা আমি আজকে শুনলাম আপনাদের দাবি। আমি এটা আমাদের রিলেটেড যারা আপনার বিভিন্ন মন্ত্রণালয় আপনি বলে এর আগেও আপনাদের সমস্যা নিয়ে আমি 3বার কথা বলেছি বিভিন্ন মিটিংয়ে আমাদের ফোরামে। এখনো আমি এগুলা নিয়ে আমি কাজ করব, কথা বলবো, এবং কি হয় কিনা আমি জানাবো আপনাদের। উনি অত্যন্ত উদ্দেশ্য হয়েছেন। আমি অন্য দেশের সিস্টেম আমি জানি না, আমার নলেজে নাই, যদি আমার কলিগদের বলবেন। এটা হচ্ছে কি আপনার অনেক প্রবাসী যেমন মিডল ইস্টে যারা আছে সাধারণত শ্রমজীবী মানুষ যারা, আমরা ধরে বিলাতে আছি তো আমাদের সমস্যা হয় না, আমরা তো এখানে স্থায়ী হয়ে গেছি। তো যারা শ্রমজীবী তারা কাজ করতে করতে 7,000 টাকা পয়সা দেশে পাঠিয়ে দেয়, মারা যাওয়ার পরে লাশ আসতে পারে না। যেমন একটা এক্সাম্পল আমি বলি, ওমানের একজন প্রবাসী মারা গেছেন ওমানে, ওনার লাশ হিম করে 3 মাস আটকা পড়েছিল। তো ওমান থেকে আমাদের ফোন করা হয়েছে আমাদের সংগঠনকে, আমরা লাশ পাঠাতে সাহায্য করেন। আমরা এখান থেকে ফান্ড পাঠিয়েছি, এরপরে লাশটা বাংলাদেশে আসছে। এর এক্সপিরিয়েন্স আমরা বলছি যে যারা এইভাবে আপনার তাদেরকে সরকার একটা স্কুল দেয় তাদেরকে, যাতে বিনা পারে লাশটা দেশে আসতে পারে, সারা জীবন দেশের জন্য দিল। এই কথা, এই যে একটা দাবি বলতে তো অসুবিধা নেই। এই ব্যাপারে ওইটা কিছু ওই ব্যাপার আমি জাস্ট অস্ট্রেলিয়ার যে হুমে হয়ে গেছে নাকি, যে আমরা শিক্ষা ব্যবস্থা বাইরে দেখা যাচ্ছিলাম প্রবাসী ইতালি থেকে একটু জানো, একটু সম্মান পাওয়া তারাও ফসল তুমি আইও জানো, তাহলে প্রবাসী সকল যারা আসেন কুইকলি আমি 2টা জিনিস আপনার জন্য আগর কোয়েশ্চন যেটা করলাম আপনার যে অন্য কোনো দেশও আসেনি। আমরা কি তাহলে এটা করলাম, এটা আপনার যে রিসার্চ করে দেখা গেছে প্রত্যেকটা মানুষ যে বিদেশ করে যারা যায় দেশ থাকিয়া তারা বন্ড দিয়া যায়, বুঝছেন নি? এখন মিলিয়ন পাউন্ড হল আনইউজড হয়ে গেছে এই প্রবাসী প্রকল্যাণ মন্ত্রণালয়, এগুলাকে ইউজ করা হয় না। একটা বালা কাজ ইউজ হলে এটা অসুবিধা, আমরা তো অন্য কাজ করি। বিভিন্ন দেশ আছে, এটা হয়তো সরকারে করে না, কিন্তু তারা এনজিও কল আছে, বুঝছেন নি? বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলো তারা এনজিও কল আছে, তোমার টার্কি তারা এনজিও আছে, তারা যদি কেউ এফোর্ড করতে পারে না লগে লগে তারা এরা পাঠানিও। আমরা সেই জিনিসটা করছি, আমরা নিজে যেমন আমার সাহেবের কইছো যে আমরা পার্সোনালি আমরা পয়সা তুলিয়া আমরা ওমান থেকে একজন মানুষের পাঠাইছি।
আমরা যেটা স্টেপ করতাম না তো হয়তো এই লাখটা ফেরতাই হলো না। তো এই যে অবস্থা মালয়েশিয়া তুলে পাঠা দিচ্ছে, আমরা এই বয়স গ্লোবাল বাংলাদেশের ডাইরেক্টর মাহবুব সাহেব রেড করিয়া পাঠাইছি। তো আমরা এই জিনিসটা আমরা করিয়া, কিন্তু আমরা কত হইলো যেহেতু আনইউজ বানি আছে এই খাতে, এগুলা তো আলটিমেটলি পয়সাগুলা তো যেগুলা থাকে এগুলা তো অন্য দেশে যায় এমনিও। এই জিনিসটা পালা কাজে লাগো ইনশাআল্লাহ, ওটা লাগে আমরা রিকমেন্ড করছি। আর আরেকটা জিনিস আপনারা কোয়েশ্চেন করছিল, এটা হয়তো আমরা যে অর্গানাইজেশনটা কবে হয়েছে 2019 আমরা প্যান্ডামিকের সময় অর্গানাইজেশনটা আমরা করছি, এবং খুব একটা ইম্পর্টেন্ট টাইম আমরা যে সময় মানুষের কমিউনিকেশন আছে না, তো আমরা চেষ্টা করছি মহিত ভাই আমরা তাই আমরা সবাই মিলে চেষ্টা করলাম, আমরা বন্ধু বান্ধব যে দেশ আছে বিভিন্ন ওয়ার্ল্ডও আছে তারা লোক কমিউনিকেট করলাম। কোনো মানুষ যাইতে পারিলাম বিদেশেও আছে, বিদেশ বিশেষ করি তারা দেশেও যাইতে পারে না, তারা আর্থিক অসুবিধা আছে, তারা কিভাবে সহযোগিতা করে নেয় ও থাকে কিন্তু এথিক্যাল সাইড থেকে আমরা এগুলো চেষ্টা করি। আর এডুকেশনের ব্যাপারে মায়ের ভাই যে জিনিসটা বলতে চাইছেন, আমরা এডুকেশনাল ব্যাকবোনের লগিয়া আমরা বাচ্চাদের এডুকেশন, তো বাচ্চাদের এডুকেশনটা বিভিন্ন দেশেও দেখা গেছে এখানে খুব বেশি এমফাসাইজ করা হয়। আমরা ইংল্যান্ডে হোক অস্ট্রেলিয়া হোক সিমিলার সিস্টেম একেবারে ছোট থাকতে এরারে গড়িয়া তোলা হয়, এবং এরা আস্তে আস্তে গিয়া দেখা গেছে যে যখন যত বড় হয় তারা ফাউন্ডেশনটা স্ট্রং হয়। আমরা দেশও আমরা এডুকেশন সিস্টেমটা অনেকটা কোলাপ করছে না, ও কারণে কইছেন আপনি দেখবা এডুকেশন সিস্টেম আগে বিভিন্ন ধরনের মানে এথিক্যাল সাইড আছে, এই এথিক্যাল সাইড গুলো একেবারে সরাই দিয়ে গেছে। আপনি রিলিজিয়াসও গেলাম না আমি, কিন্তু এথিক্যাল সাইডটা একেবারে সরাই দিয়ে হয়ে গেছে গিয়া, এবং এখানেও এখন দেখাও বিভিন্ন ধরনের মানে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো বেশি এমফাসাইজ করা হয়েছে। যারা বিভিন্ন ধরনের লেখক আছে, কবিতা আছে, এগুলো সরাসরি আপনারা আমার জন্য বেশি রাখা, এবং এইগুলা তাই এমফাসাইজ করতে কারণ যে এডুকেশন মানে পার্টিকুলারলি প্রাইমারি এডুকেশন, নার্সারি এডুকেশন এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে তাই এমফাসাইজ করছেন কিলা বাচ্চাদের ঘুরিয়ে তোলা, এবং এটা ডিটেলস প্রপোজাল দেওয়া হয়েছে আমরা পক্ষ থেকে কিলা এটা রিফর্ম করা যেতে পারে। তো অস্ট্রেলিয়ার মডেলটা তাই ফলো করছে ডক্টর উমার সাহেব। যে আমরা ফজল ভাই একটা কথা বলতে স্যার, ফজল ভাই তো আছেন আপনার মাঝে, কথায় প্রশ্ন করতে স্যার জানতা স্যার প্রশ্ন করলে হয়। ধন্যবাদ। আসলে আমাদের ভাই যে বিষয়গুলো কম দিয়েছেন আপনারা সবাই জানা আছে, একটা বিষয় আমি আপনারা সবার দৃষ্টি এবং সহযোগিতা কামনা করি। বাংলাদেশ বিমান যেটা, বাংলাদেশ বিমান একটা পুরো স্বৈরাচারী একটা জাতীয় সংস্থা, যে সংস্থা স্বৈরাচারীরা আচরণ করে আমরা সিলেক্ট করি। বাংলাদেশ বিমানের টোটাল রেভিনিউ যত রাজস্ব আয় করে 62% ফ্রম সিলেট, ওরা 62% সিলেট আর 38% সারা বাংলাদেশ টাকা পাবে। এই সিলেটি প্রতি একটা আন্তর্জাতিক বিমান, সিলেট আন্তর্জাতিক বিমান যেটা হচ্ছে সেকেন্ড বিবিআইপি ইন্টারভিয়ার, এই এয়ারপোর্টও আছে, এখানে এখান থেকে অন্য এয়ারলাইন্সের বিমান যাইতে পারে না। একমাত্র কারণ তারা হইল যে যদি অন্য এয়ারলাইন্স এখানে সিলেট বিমানবন্দরের নামে তাহলে বাংলাদেশ বিমান আর এই কারণে তারা বাংলাদেশ বিমান ছাড়া কুশল গাইতে, এবং বিমান কর্মচারী ইউনিয়ন কর্মকর্তা এত শক্তিশালী যে আর একটা কেরালার সরকার তারা কাছে দিব, তারা সব স্ট্রাইক করে দেবে। এই বিষয়গুলো যদি আমরা সিরিয়াস সাংবাদিক যারা আছে, বঙ্গে যারা আছে, এই বিষয়টা সিরিয়াস করি, তাই আমার মনে একটা ইনপুট থাকতে পারে। আর বিমান এত শক্তিশালী যে একটা সরকার থেকে তারা করে দিচ্ছে, আমরা এই বিষয়গুলো সবার নজরে থাকবো, বিশেষ দৃষ্টি থাকবো, এবং এইভাবে আমরা দেখালি থ্যাংক ইউ। আমরা শেয়ার দিয়ে আমরা এই রিপোর্টটা প্রকাশ করছি, আপনারা যারা আছেন তাহের ভাই দীর্ঘদিন দেশ হইতে হচ্ছে না, আমরা শুধু শেয়ারিং করছি যে গ্রিন এজেন্সির কি পরিমাণ নির্যাতন শিকার হচ্ছে, মাহিদুর হয়েছে, মাহিদ পেয়েছে, যারা আছে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনারা সিলেট প্রেস ক্লাবের বেনু সাহেব আছেন চিফ এডভাইজারের সাথে দেখা করার পরে, এবং যাতে আপনারা যে দাবিগুলো প্লেস করছেন এটা যাতে আমরা ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো। আমরা সংবাদ যেটা হয়েছে যে আপনার দাবিগুলো আমরা দাবি, এবং আপনার প্রতি আমরা আসলে অশেষ কৃতজ্ঞ। আমরা আপন সাইড দিয়ে কি রাখতে স্যার আমি সংগঠনের